প্রেজো ফিসো বোর্ডিং হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। ভোরের আলো মাত্র ফুটতে শুরু করেছে। প্রেজো ফিসোর মালিক ভিটেলার এমেরিক চোরের মতো পা টিপে টিপে বারান্দা ধরে নিজের অফিস ঘরের দিকে এগোলো। 30 বছর বয়স, সুঠাম স্বাস্থ্য, মাথা ভর্তি ঝাঁকড়া চুল, চোখে বুদ্ধির ঝিলিক। কিন্তু এই মুহূর্তে তার ভুরু কুঁচকে আছে, দৃষ্টিতে বিস্ময় মেশানো উদ্বেগ। দূর থেকে দেখা গেল দরজা হা হা করছে। দরজার পাশে গিয়ে দাঁড়ালো সে, সন্তর্পণে উঁকি দিয়ে ঘরের ভেতরে তাকালো। ভেতরের অস্পষ্ট আলোয় পরিষ্কার কিছুই দেখা গেল না। চার কোণে একটা কালো কাঠামো, ওটা নিশ্চয়ই ডেস্ক। লম্বা আরও একটা আকৃতি, ওটা আলমিরা। ডেস্কের সামনে কালো আরও যেন কি একটা রয়েছে, চেয়ার। ঘরের ভেতর থেকে ভারী নিঃশ্বাসের পতনের আওয়াজ আসছে। কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকার পর ভিটেলা রেমেরিক বুঝল চেয়ারটা সম্পূর্ণ ঢেকে ফেলে কেউ একজন বসে আছে ওতে। আলো আর একটু না ফুটলে লোকটাকে পরিষ্কার দেখা যাবে না। তার মানে এখনই তাকে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। পজিটানে অসুস্থ মাকে দেখতে গিয়েছিল ভিটেলার এমেরিক। রাত 12টায় এখান থেকে তাকে ফোন করে ফুরুল্লা জানায় একজন আগন্তুক এসেছেন। নাম বলেছেন ইমরুল হাসান। তার অনুমতি না নিয়েই মালিকের অফিস ঘরে ঢুকে একটা চেয়ার দখল করে বসে আছে। ইমরুল হাসান? স্মৃতির পাতা উল্টে এই নামের কাউকে চিনতে পারেনি ভিটেলার এমেরিক। খানিক চিন্তা ভাবনা করার পর হঠাৎ বিদ্যুৎ চমকের মতো একটা সম্ভাবনা উকি দিল তার মনে। আমি একটা বোকা, নিজেকে তিরস্কার করল সে। লোকটা অনুমতির ধারণা ধরে সোজা তার ঘরে ঢুকে পড়েছে। এ থেকে কি তার পরিচয় বেশি আসে না? এরপর অসুস্থ মাকে চুমো খেয়ে বেরিয়ে পড়ে সে। দিনের আলো একটু একটু করে বাড়ছে, সেই সাথে পরিষ্কার হচ্ছে লোকটার চেহারা। উহু, এই লোক মাসুদ রানা নয়। মুখ ভরা আধা ইঞ্চি কালো লম্বা দাড়ি, বাঁ চোখে নিচে কপালের ডান দিক ঘেঁষে দুটো কাটা দাগ, মাথা ভর্তি এলোমেলো চুল, মুখটা ভরাট, চোখের নিচে পটলা। ঘর থেকে ভুরভুর করে হুইস্কির গন্ধ বেরিয়ে আসছে। আজ 5 বছর, 5 বছরে কি একটা মানুষ এত বদলাতে পারে? না কোথায় সেই একহারা গরম মেধহীন পেটা শরীর? চেয়ারে বসে ঘুমাচ্ছে, ওটা একটা পার মাতাল। কিন্তু ও জানে মাসুদ রানা মদ স্পর্শ করে না। তাছাড়া রানার চেয়ে লোকের বয়স অনেক বেশি, 45-50ও হতে পারে। দিনের আলো পরিষ্কার হলো, চেয়ারের পাশে হুইস্কির একটা খালি বোতলও এখন দেখতে পাচ্ছে মিটার এমেরিক। একটা ভুল ভাঙলো তার, লোকটা ঘুমোচ্ছে না। চোখ জোড়া বড় বড় ভারী পাতা, জানলা দিয়ে সাগর আর পাহাড়ের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। এই চোখ জোড়াই ভুল ভেঙে দিল তার। মায়া ভরা এই চোখ কি ভোলা যায়? বয়স আর চেহারা মেলে না, তার কারণটাও পরিষ্কার হলো। রানা ছদ্মবেশ নিয়ে আছে। বন্ধুকে চিনতে পেরে হতভম্ব হয়ে গেল ভিটেরার এমেরিক। এক নিমেষে বহু কিছু বুঝে নিল। হতভম্ব ভাবটা দূর হলো, তার জায়গায় দেখা দিল সতর্কতা। ঘরে ঢুকলো না সে, শুধু তের গোড়ায় দাঁড়ালো। দিগন্ত রেখায় তখন উঁকি দিচ্ছে নতুন সূর্য। সাগরের দিকে তাকিয়ে থাকলেও আগেই টের পেয়েছে রানা দরজার আড়ালে দাঁড়িয়ে আছে কেউ। এবার সে দেড় গোড়ায় দাঁড়িয়ে আছে বুঝতে পেরে চেয়ারের দিকে সিধে হয়ে বসলো। আমি হাসান, কেমন আছো দোস্ত? এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো রেমিনিক। ধীর পায়ে ঘরে ঢুকলো সে। বন্ধুর সামনে দাঁড়ালো, জিজ্ঞেস করলো, সে তাহলে লুকিয়ে পড়েছে? চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো রানা। হ্যাঁ। দুই বন্ধু সামনাসামনি দাঁড়িয়ে পরস্পরকে দেখছে। প্রথমে একটু ক্ষীণ হাসি দেখা গেল রানার ঠোঁটে। সারা মুখে ছড়িয়ে পড়ল সেই হাসি। বন্ধু বিপদে পড়েছে এটুকু বুঝতে পেরেছে রেমিক। সেই জন্য শরীরের সমস্ত পেশি টান টান হয়ে আছে তার। মুখে হাসি ফুটতে তাই একটু দেরি হলো। পরস্পরকে আলিঙ্গন করলো ওরা। বুকে মুখ ঠেকিয়ে দুজন দুজনকে যেন পিষছে। কোনো কারণ নেই, আবার এক অর্থে কারণের কোনো অভাব নেই। চোখ দুটো ঝাপসা হয়ে গেল রেমরিকের। তাড়াতাড়ি নিজেকে সামনে নিয়ে ছোট্ট একটা শব্দ উচ্চারণ করলো সে, কফি। মাথা ছেঁকালো রান্না, কিন্তু ছেড়ে দেওয়ার আগে লম্বা করা হাত দুটো বন্ধুর কাঁধে রেখে খুঁটিয়ে তাকে দেখলো আরেকবার। তারপর হাত নামিয়ে নিয়ে বসে পড়লো চেয়ারে। বোর্ডিং, রেস্তোরাঁ আর অফিস এই বিল্ডিংয়ের 3টা ভাগে ভাগ করা। অফিসের পাশে রেমেরিকের জন্য শোবার ঘর আর খুদে একটা কিচেনও আছে। সেই কিচেনে এসে ঢুকলো রেমেরিক, আর ও ভারী উদ্বিগ্ন। নিজের উপর নিয়ন্ত্রণ নেই রানার। এ থেকে বোঝা যায় ভয়ানক কিছু একটা ঘটেছে।
তার বন্ধু নিজেকে সুস্থ সবল রাখার জন্য সম্ভাব্য সবকিছু করত, অথচ আজ সে মদ খায়, শরীরে মেদ জমেছে। রেমেরিক জানে ইচ্ছে বা দরকার না হলে নিজের বিপদের কথা প্রকাশ করবে না রানা। ওদের বন্ধুত্বটা এমন, রানা না বললে সে কিছু জানতেও চাইবে না। কয়েক মুহূর্তের জন্য অতীত রোমন্থন করল রেমরিক। রানার অনেক কিছুই জানে না সে। তার কাছে ও এক রহস্যময় চরিত্র, কিন্তু না জানা ব্যাপারগুলো তাকে কখনো বিরক্ত বা কৌতূহলী করে তোলে না। রানাকে বন্ধু হিসেবে পাওয়া 7 জন্মের ভাগ্য, সেটা পেয়ে কৃতজ্ঞ সে। মনে পড়ল শেষবার দুজনের দেখা হয়েছিল জেসপিনের মৃত্যুর পর। তারপর 5 বছর পেরিয়ে গেছে। কি ঘটেছে এই 5 বছরে? সেবার 2 সপ্তাহ এখানে ছিল রানা, বরাবরের মতো শান্ত আর চুপচাপ। কিন্তু রানার উপস্থিতি প্রয়োজনের সময় বরাবরের মতো শক্তি জুগিয়েছে তাকে। গিট দিয়েছে ছেড়ে যাওয়া শুধু। পাহাড়ের পাশে চূড়োর কাছে উঠে এসেছে সূর্য। অফিস ঘরে ফিরে এলো রেমারিক। বাথরুমের দরজাটা ভেতর থেকে বন্ধ। জানলা দিয়ে দেখা গেল নেপলস জেগে উঠেছে। বেতের নোঙর ফেলেছে একটা যুদ্ধ জাহাজ, আর সামনে বিশাল একটা লাইনারের পিছন দিকটাও দেখা গেল। টেবিলের ট্রে রেখে অপেক্ষা করছে রেমারিক। বাথরুম থেকে বেরিয়ে এসে ডেস্কের পিছনে চেয়ারটায় বসল রানা। পর থেকে কফি ঢেললে দুধ চিনি মেশালো রেমারিক। চুপচাপ বসে কফির কাপে চুমুক দিল দুজন। দুজনেই জানলা দিয়ে বাইরে তাকিয়ে। নিস্তব্ধতা ভাঙল রানাই। অসুবিধা করলাম? স্লান একটু হাসল রেমরিক। মা, তার সেই রহস্যময় অসুস্থতা। 2-1 মাস পরপর হাঁটুতে আর কোমরে ব্যথা, হেঁটে চার্চে যেতে পারে না বলে কান্নাকাটি। হাসছে রানা। হ্যাঁ, বাদ, বলল রানা। নতুন একটা ওষুধ বেরিয়েছে, জেনেভা থেকে নিয়ে এসেছি আমি। ফেলে চলে এলে কেন? আজ সকালে মিলান থেকে রিসো আসছে, বলল রেমেরিক। বলছো বটে বাদ, কিন্তু আমার সন্দেহ আছে। যখনই মনে হয় তার প্রতি অবহেলা করা হচ্ছে, তখনই অসুস্থতা দেখা দেয়। আমার জন্য তেমন সমস্যা না, মাত্র 40 মিনিটের পথ। কিন্তু রিসোর 12টা বেজে যায়। কেমন আছে রিসো? ভালো। গত বছর কোম্পানি ওকে পার্টনার করে দিয়েছে। আরেকটা বাচ্চা হয়েছে ওর ছেলে। আবার কয়েক মিনিট চুপচাপ বসে থাকলো ওরা, প্রশান্ত নিস্তব্ধতা। শুধুমাত্র দীর্ঘদিনের প্রিয় 2 বন্ধুর উপস্থিতি সম্ভব। যোগাযোগ অক্ষুণ্ণ রাখার জন্য মুখ না খুললেও ওদের চলে। লাইনারটা যখন প্রায় দিগন্ত রেখায় পৌঁছে গেছে, আবার কথা বলল রেমেরি। তুমি ক্লান্ত, এসব বিছানাটা দেখিয়ে দিই। উঠে দাঁড়ালো রানা। আর তুমি? তুমি তো সারা রাত ঘুমাও। লাঞ্চের পর ছোট্ট একটা ঘুম দিয়ে নিয়ে চলবে আমার। কিছুদিন থাকতে পারবে তো নাকি? কাজ ঝাঁকালো রানা। আমার কোনো প্ল্যান নেই রেমেরিক, হঠাৎ তোমার কথা মনে পড়লো, চলে এলাম। মাথা ঝাঁকালো রেমেরিক। তাহলে তো ভালোই, অনেকদিন পরে এলে। কোনো কাজের মধ্যে আছো? 6 মাস ধরে নেই। কর্সিকা থেকে সরাসরি আসছি আমি। দরজার দিকে হাঁটছিল ওরা। কথাটা শুনে থমকে দাঁড়ালো রেমেরিক। ঢাকা থেকে নয়? সরাসরি দেশ থেকে আসছো না? আবার কাজ ঝাঁকালো না। না, কোনো প্রশ্ন করো না। শুধু যেন বন্ধু বান্ধব কারোর সাথে আমার যোগাযোগ নেই। মার্সেলসে এসে তোমার কথা মনে পড়লো, চোখের মাথায় চলে এলাম। রেমেরিকের চোখে ঝিক করে উঠল কৌতুক। চোখের মাথায়? তুমি? হাসতে লাগলো। লানার মুখে ক্লান্তি হাসি দেখা দিল। রাতে কথা হবে। তোমার সেই বিছানাটা কোথায়? কিচেন টেবিলে বসে আছে রেমেরিক। বাজার থেকে ফিরে আসবে ফুডেলা, তার জন্য অপেক্ষা করছে। বোর্ডিং সেকশনে 6টা কামরা, সারা বছর একটাও খালি থাকে না। রেস্তোরাঁটা এই এলাকায় বেশ নাম করেছে। লাঞ্চ আর ডিনারের জন্য প্রচুর লোক আসে। চালু করেছিল জেসমি, সাধারণ খাবার, কিন্তু চমৎকার রান্নার জন্য তখনই সুনাম হয়ে যায়। রান্নার মানটা আজও বজায় আছে। তার একটা কারণ সম্ভবত এই রান্নার সময় রেমেরিক নিজে দাঁড়িয়ে থেকে তদারক করে। একবার যদি কেউ প্রেজ অফিসেতে খায়, দ্বিতীয়বার তার ফিরে না এসে উপায় নেই। একা বসে বন্ধুর কথা ভাবছে রেমেরিক। কিছু একটা ঘটেছে ওর, রহস্যময় একটা চরিত্র। ওকে বুঝতে পারা কোনোদিনই সহজ ছিল না। তবু অন্যের চেয়ে সে ওকে ভালোভাবে চেনে। চাই ঘটুক, এর সাথে মেয়ে মানুষ জড়িত বলে তার মনে হলো না। রানাকে কোনোদিন মেয়েদের পিছনে ছুটতে দেখেনি, বরং মেয়েরাই ওর পেছনে ছুটে। মেয়েদের ব্যাপারে ছলচতুরির আশ্রয় নেওয়া ওর স্বভাব নয়। এমন অনেক মেয়ে দেখেছে রেমেরি, যারা রানা বলতে অজ্ঞান ছিল, কিন্তু সময় থাকতে তারা বুঝতে পারে এই লোককে বাঁধনো ঝাড়ানো সম্ভব না।
একটা মেয়ের কথা স্পষ্ট মনে পড়ে রেমনিকের, এক লেডি ডাক্তার। ব্যাপারটা অনেকটা যেন ভুল চাবি দিয়ে দরজা খোলার চেষ্টা। মেয়েটা একদিন বলেছিল রেমেডিককে, তালায় ঢুকে কিন্তু ঘোরে না। কথাটা শোনার পর জবাবে রানা শুধু বলেছিল, দোষটা তালার, সন্দেহ নেই। রেমেডিকের নিজের কামরায় এখন ঘুমাচ্ছে রানা। খানিক আগে ওকে দেখে এসেছে রেমেডিক। পাশ ফিরে শুয়েছিল রানা, গায়ের চাদরটা কোমরের কাছে জড়ো করা। চুপে চুপে অনেকক্ষণ ধরে বন্ধুর দিকে তাকিয়ে দেখেছে সে। রানার গায়ে সত্যিই বেশ মেদ জমেছে। শরীরে অনেকগুলো কাটাকুটির দাগ, বেশিরভাগই পুরনো। রেমেনিকের পরিচিত দু চারটে নতুন। 3 মিনিট দাঁড়িয়েছিল রেমেনিক, তার মধ্যে বেশ কয়েকবার পাশ ফিরেছে রানা। ওর মনে শান্তি নেই, বুঝতে পেরেছে রেমেনিক। ঘুমের মধ্যে অস্থিরতায় ভুগছে। বন্ধু বিপদে পড়েছে, সেটাই রেমেনিকের উদ্বেগের কারণ। কিন্তু কোনো প্রশ্ন করতে নিষেধ করে দিয়েছে ও। তার মানে কোনো সাহায্য চায় না। না চাইলেও কিভাবে সাহায্য করা যায় তা নিয়ে চিন্তা ভাবনা করছে সে। বাধা পড়ল ফুডেলা ফিরে আসায়। তার 2 বগলের নিচে 2টো বাস্কেট। মালিককে দেখে অবাক হয়ে গেল সে। এ সময় মেইন কিচেন রুমে থাকার কথা রেমেনিকের। আপনি এখানে? টেবিলের উপর বাস্কেট 2টো নামিয়ে রেখে জানতে চাইল ফুডেলা। অনেক দিনের পুরনো বন্ধু, বলল রেমেনিক। প্রথম দিন আমি ওকে নিজে রান্না করে খাওয়াবো। উঠে দাঁড়িয়ে বাস্কেটের ভেতর ঢুকিয়ে দিল সে। মালিককে দেখাবার জন্য বাস্কেট থেকে ফল, পাকড়, তরি-তরকারি, মাছ-মাংস ইত্যাদি নামাতে শুরু করলো ফুয়েলা। অসুস্থ মাকে ফেলে চলে এলেন, কিরকম বন্ধু? সে তুমি বুঝবে না, মুচকি হাসল রেমেডি। ও এখন আমার ঘরে ঘুমাচ্ছে। ফুরেলাকে কৌতূহল পেয়ে বসল। আর 4 বছর হলো রেমেডিকের কাছে আসছে ছেলেটা। রেমেডিকের গাড়ি থেকে ভিউ মিরর চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় সে। রেমেডিক তাকে প্রথমে বেদম মারধর করে, তারপর 101টা প্রশ্নের জবাব চেয়ে বসে। সে নিরাশ্রয় আর এতিম জানার পর রাস্তা থেকে তাকে তুলে নিয়ে এসে বোর্ডিংয়ে জায়গা দেয়, খেতে দেয় পেট ভরে। বিনিময়ে তাকে কোনো কাজ করতে দেয়নি সে। কিন্তু 2 দিন পর ফুরেলা নিজেই ছোটখাটো কাজে রেমেডিককে সাহায্য করতে আগ্রহ দেখায়। সেই থেকে রয়ে গেছে ছেলেটা। তখনও ফুরেলা জানতো না, আজও জানে না, সে প্রথম দিন ফুরেলার মধ্যে নিজের ছেলেবেলা দেখতে পেয়েছিল রেমেডিক। শুরু থেকে আজ পর্যন্ত ফুরেলার সাথে একই আচরণ করে আসছে রেমেডিক। রূঢ়, কর্কশ, কোনো রকম স্নেহ ভালোবাসা প্রকাশ পায় না। আর ফুরেলাও তার স্বভাব বজায় রেখেছে। উদ্ধত ঘাট তারা মালিকের প্রতি তাচ্ছিল্য দেখাবার সুযোগ পেলে ছাড়ে না। দুজনেই জানে স্নেহ শ্রদ্ধার অস্তিত্ব আছে, কিন্তু কখনই সেসবের প্রকাশ ঘটে না। আশ্চর্য একটা সম্পর্ক ইটালিয়ানদের মধ্যে, সাধারণত দেখা যায় না। সময়ের সাথে রেমেডিকের ডান হাত হয়ে উঠেছে ছেলেটা। সততার, বিশ্বস্ততার অনেক পরীক্ষায় কৃতিত্বের সাথে উতরে গেছে। রেমেডিকের সাথে এতদিন থেকেও তার অতীত সম্পর্কে কিছু জানে না ফুরেলা। বিশেষ করে কোনো উপলক্ষে রেমেডিকের মা প্রেজোফিসেতে আসে বটে, কিন্তু বুড়ি নিজের ছোট ছেলে রিতো, বড় ছেলের নিহত বউ জেসমিনের গল্প করেই থেমে যায়। বড় ছেলে রেমেডিকের অতীত সম্পর্কে ভুলও একটা শব্দ উচ্চারণ করে না। ফুরেলা জানে রেমেডিক অনর্গল আরবি বলতে পারে। আফ্রিকান তো একটা ভাষা তা জানা আছে। আর ফ্রেঞ্চ তো জানেই। বোঝা চায় অনেক ঘাটের পানি খাওয়া লোক। প্রশ্ন করে জেনে নেবে সে সাহস হয়নি কখনো। সম্পর্কটা সেরকম নয়। সেজন্যই নতুন লোকের আগমন তাকে বিস্মিত করে তুলেছে। মাঝরাতে ঠিক আগ মুহূর্তে যখন কলিং বেল বাজলো, সে ধরে নিয়েছিল রেমেডিক তাড়াতাড়ি ফিরে এসেছে। দরজা খোলার পর অচেনা লোকটাকে দেখে ভয় পেয়ে গিয়েছিল সে। রেমেডিক আছে? লোকটা জানতে চায়। কথায় নিয়াপলিটন টান পরিষ্কার। কথা না বলে ফুরেলা শুধু মাথা নাড়ে। কখন ফিরবে? কাজ ঝাঁকালো ফুরেলা। লক্ষ্য করলো তার সহযোগিতা না পেয়ে লোকটা অবাক হয়নি। আমি অপেক্ষা করব বলে ফুরেলাকে একরকম ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়ে আগন্তুক। রিসিপশনে ঢুকিয়ে বোর্ড থেকে চাবি নিয়ে সোজা উঠে যেত দোতলায়। পিছু পিছু উপরে উঠে এসে ফুরেলা দেখে অফিস কামরার দরজা খুলে ভেতরে ঢুকে পড়েছে লোকটা। চেয়ারে বসে পা দুটো লম্বা করে দিয়েছে। রাগ হয়েছে ফুরেলার। ব্যাখ্যা দাবি করার ইচ্ছা জাগে, কিন্তু লোকটাকে তখন আর তার ভয় করছে না। জানলা দিয়ে বাইরে তাকিয়ে শহরের আলো দেখছিল লোকটা। এ জগতেই যেন নেই। কেন যেন ফুরেলার রাগ পানি হয়ে গেল। মৃদু স্বরে জিজ্ঞেস করলো তার কিছু লাগবে কিনা। যদি থাকে, বলল লোকটা, 1 বোতল স্কচ। একটা বোতল আর গ্লাস নিয়ে এলো ফুরেলা। আরো খানিক চিন্তা ভাবনা করে আগন্তুকের নাম জানতে চাইল সে। ইমরুল হাসান, বলল লোকটা। তুমি?
ফুরেলা কার্মাট, মালিকের ডান হাত। বোতল থেকে গ্লাসে হুইস্কি ঢেলে চুমুক দিল লোকটা। তারপর কটমট করে তাকালো ফুরেলার দিকে। যাও শুয়ে পড়ো, আমি কিছু চুরি করবো না। লাঞ্চ তৈরি করছিল ওরা, এ সময় ছেলেটাকে অবাক করে দিয়ে হঠাৎ বলল রেমেডিকো, বাংলাদেশি। কে? একটা হাত তুলে সিলিংয়ের দিকে আঙুল তাক করলো রেমেডিক। আমার বন্ধু হাসান। তুমি তো খাঁটি ইটালিয়ান বলেন। মাথা চাকালো রেমেডিক। আমি শিখিয়েছি। ফুরেলার বিষয় বাড়তেই লাগলো। মালিকের এত নরম সুর তার কাছে সম্পূর্ণ অপরিচিত। যে লোক ধমক আর হুমকি ছাড়া কোনো কথা বলে না, আজকে তাকে গল্প শোনাতে বসেছে। কৌতূহলে মরে যাচ্ছিল ফুরেলা, কিন্তু নিজ থেকে কোনো প্রশ্ন করল না। আমরা দুজন যুদ্ধে ছিলাম, আবার বলল রেমেডিক। বিয়ে করার পর যুদ্ধ ছেড়ে দিয়ে দিলাম আমি। সে আজ থেকে 8 বছর আগের কথা। যুদ্ধে ছিলেন? চোখ বড় বড় হয়ে উঠল ফুরেলার। কোথায়? হাসছে রেমেডিক। লেবাননে যুদ্ধ করেছি আমরা। মুসলিম ফিলিস্তিনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে জিম্বাবুয়ে। চোখে অবিশ্বাস নিয়ে তাকে থাকলো ফুরেলা। কি বলছেন? ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধ করেছেন আপনি, একজন শ্বেতাঙ্গ খ্রিস্টান? তারপর আবার স্মিথ সরকারের বিরুদ্ধে রোডেশিয়ায় কালোদের পক্ষে। কালো কি গোড়া, মুসলিম কি খ্রিস্টান, সেসব আমি বিচার করি, বলল রেমেডিক। আমি বিচার করেছি ন্যায় কি অন্যায়। ভাড়াটা যোদ্ধা হিসেবে নাম লেখায় আমি। ভাড়াটা যোদ্ধারা ন্যায় অন্যায় বিচার করে না, যারা টাকা দেয় তাদের পক্ষে যুদ্ধ করে। কিন্তু আমার বন্ধু আমার মধ্যে ন্যায় অন্যায় বোধটা জাগিয়ে দেয়। তারপর থেকে আমি আর অন্যায়ের পথে যেতে পারি। একটু থাকলো রেমেডিক, তারপর চুপ হয়ে গেল। অনেক কথা ভিড় করেছে হাসতাম। মারা গেছে বাবা, 15 বছরের সুন্দরী বোন, লম্পট সমাজপতিরা তাকে হাতছানি দিয়ে ডাকে। 6 বছরের ছোট ভাই খিদের জ্বালায় সারাদিন ঘ্যান ঘ্যান করে বেড়ায়। কঙ্কালসার মা অদৃষ্টি বিশ্বাসী, পালিয়ে গিয়ে আশ্রয় নেয় চার্চে, যেন প্রার্থনা করলে আকাশ থেকে রুটি পড়বে। বোনটা একদিন পালিয়ে গেল, আর কোনোদিন ফেরেনি। বহু বছর পর একদিন তার বোনের সাথে দেখা হয়েছিল, কিন্তু না দেখা হলেই ভালো হতো। বোন পালাবার 2 দিন পর পেটের 3 দিনের খিদে নিয়ে 11 বছরের রেমেডিক বাড়ি ছাড়ল। 50 কিলোমিটার হেঁটে নেপলসে চললেন সে। জানে নেপলস শহরে ধনী লোকজন আছে, আর তাদের টাকা পয়সা কেড়ে নেওয়ার জন্য আছে গুন্ডা বদমাশ। তারও একটা ব্যবস্থা হয়েই যাবে। বুদ্ধি ছিল রেমেডিকের। হাত পাতার সময় চোখে মরিচের গুঁড়া ঘষে সাগর বইয়ে দিত। দুঃখ দুর্দশা ভরা এমন সব গল্প ফাঁদত, মহাকাব্যকে ছাড়িয়ে যেতে চায়। তবু ভিক্ষে পাওয়া যেত না। ভিক্ষা না পেলে চুরি করতে হবে। দেখা গেল চুরিবিদ্যায় হাত আর মাথা আরো বেশি খোলে রেমেডিকের। তারপর তো কয়েকশো ছেলের মধ্যে থেকে 6 জনকে শিষ্য বানিয়ে একটা পৌরবাড়িতে আস্তানা কাটল সে। নিজে থেকে সে যা শিখেছে শিষ্যদের সেগুলো যত্নের সাথে শেখালো। মদের বোতল খালি হলে ধনিক দুলালরা উদার হয়ে পরে ভিক্ষা চাওয়া, সেটাই উপযুক্ত সময়। আর ওরা যখন মেয়ে মানুষের কাছে যায়, বিছানা যখন ক্যাচ ক্যাচ করতে থাকে, সেটা চুরি করার আদর্শ সময়। শহরের প্রতিটি গলি উপগলি, বাঘ, চৌরাস্তা মুখস্থ করে নিল রেমেডিক। ভেবে সে টিকিয়ে গেল। সাগর ঘেঁষা রাস্তা ধরা। প্রতি সপ্তাহে পর্যটনে যায় সে। পকেটে থাকে টাকা, হাতে চকলেট আর মাংসের টিন। রিসু আর খিদের জ্বালায় ঘ্যান ঘ্যান করে না। মা অবশ্য ঘন ঘন চার্চে যাওয়া শুরু করেছে। তার ধারণা তার প্রার্থনার জবাবে উপরওয়ালা মুখ তুলে চেয়েছে। যেখানে ক্ষুধার অভাবে সর্বগ্রাসী নৈতিকতা, সেখানে পরাজিত সৈনিক। যে সমাজ জীবনের মৌল চাহিদাগুলো পূরণ করতে পারে না, তার আইনকে মানুষ বুড়ো আঙুল দেখাবেই। পজিটানে বসবাস করার জন্য আবার কখনো ফিরবে যায়নি লেবানিক। নেপলস তার তীর্থস্থান হয়ে উঠল। এখানে রয়েছে তার গুপ্তধন আর ভবিষ্যৎ। প্রথমে সে শুধু টিকে থাকার ধান্দা করে বেড়ালো, তারপর তাকে সামনের দিকে টেনে নিয়ে চলল বুদ্ধি। 15 বছর বয়সে পৌঁছে রেমেরিক দেখল সমবয়সী 12 জন শিষ্য রয়েছে তার, সবাই এক একটা পাকা চোর। দিন বেশ ভালোই কাটছিল, তবু মনে শান্তি ছিল না। তার একটা প্রতিজ্ঞা, পালিয়ে যাওয়া বোনকে ফিরিয়ে আনবে। কিন্তু কোথায় সে? মিলানে তো সে নেই। তাকে খুঁজে বের করতে শহরের প্রতিটি ইট শুধু খুলতে বাকি রেখেছে সে। পচন মাথা থেকেই ধরে। তখনকার সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য দুর্নীতি, অন্যায় আর জুলুমে আশ্রয় নিল। ভালো মানুষদের ধরে নিয়ে জেলে ভরা হলো, আর বের করে সাদা প্রার্থনা জানা হলো গুন্ডা বদমাশদের। সুসংগঠিত অপরাধী চক্রে থাকা দরকার, তার সাহায্য করবে সরকার। প্রায় রাতারাতি গোটা সমাজ বলে গেল অপরাধীর নিয়ন্ত্রণ। পেটে খিদে নিয়ে রাস্তায় ঘুরে বেড়াতো বেশ্যারা।
তাদেরকে আশ্রয় দিয়ে জমজমাট ব্যবসা শুরু হলো। অনেক বছর পর আবার পুরো দমে মাঠে নামলো সংঘবদ্ধ ব্যবসা। ছোট বড় সব ধরনের ব্যবসায়ী প্রস্তাব পেলে চুটিয়ে ব্যবসা করে যাও, প্রোডাকশন দিয়ে প্রিমিয়ার হপ্তায় হপ্তায় লাখের বখরা দিতে হবে। যারা রাজি হলো তাদের তালিকায় নাম উঠলো তার তালিকায় নাম উঠলো তাদের। আর যারা রাজি হলো না তাদের অস্তিত্ব নিশ্চিহ্ন হয়ে গেল, লাশ পর্যন্ত খুঁজে পাওয়া গেল। এই নতুন ছকের সাথে খাপে খাপে মিলে গেল রেমিনি। সে আর তার কিশোর দল গোটা কাঠামোর একটা অংশ হয়ে উঠল। আঞ্চলিক নেতারা তাকে চিনতে পারল, সম্ভাবনায় এক তরুণ স্বীকৃত পেল সে। ডকের পেছনে লাগিয়ে দেয়া হলো তাকে। খুদের দোকানদারের ব্যবসায়ীদের বোঝাতে হবে প্রোটেকশন না পেলে কেউ বাঁচবে না। ডকের পিছনে ভালো কাজ দেখালো সে। পুরস্কার হিসাবে এবার গোটা ডকের দায়িত্ব দেয়া হলো তাকে। সে আর তার দল শুধু চুরি নয়, আক্ষরিক অর্থে লুটপাট শুরু করে দিল। বিদেশ থেকে যত কার্গো আসে বাক্স খুলে অর্ধেক বের করে নেয় তারা। নিবে নিজের লাভের অংশ জমি একটা বাড়ি কিনল রেমেরি। সেটি আজ প্রেজ অফিসও। বাড়িটা মায়ের নামে কিনল রেমেরি, কারণ তখনও সে নাবালক। এভাবে কেটে গেল আরো 2 বছর। 17 পা দিল রেমেরি। ওপর মহল তার উপর ভারী খুশি। নতুন আরো একটা সুযোগ এলো তার। এবার মেয়েদের নিয়ে কারবার করতে হবে রেমেরিকে। ডক এলাকায় মেয়েদের চাহিদা আছে, কিন্তু মেয়েদের জন্য ভালো কোনো আশ্রয়ের ব্যবস্থা নেই। ডকের কাছাকাছি গোটা একটা পাড়া খালি করতে হবে। বাইরে থেকে মেয়ে আমদানি করে ভরতে হবে এই পাড়া। মনে মনে হিসেব করে খুশি রেমনিক। 3 গুণ বেড়ে যাবে তার রোজগার। শুরু হলো কাজ। শখানেক বাড়ি নিয়ে একটা পাড়া খালি করা কম ঝামেলার কাজ নয়। কাজটা করতে গিয়ে উভয় পক্ষের কিছু লোক মারা গেল, তবে কাজটা 2 মাসের মধ্যে শেষ করতে পারলো রেমিনিক। এবার মেয়ে জোগাড়ের পালা। দালালদের ডেকে সে জানিয়ে দিল সুন্দরী মেয়ে চাই তার। ডক এলাকার লোকরা মালদার মক্কেল, ভালো জিনিস দিয়ে ভালো পয়সা খসাতে চায় সে। দালালরা ব্যাপারটা বুঝলো। মেয়ে না এনে তাদের ফটো তুলে নিয়ে এলো তারা। রেমিনিক নিজে বাছাই করুক, পরে যেন তাদের কাছে দোষ না চায়। মেয়েদের কয়েকশো ফটো দেখলো সে, পছন্দ হলো অনেককে। কিন্তু হঠাৎ একটা ফটো দেখে তার মাথা ঘুরে গেল। ফটোটা হাতে নিয়ে আধা ঘন্টা বসে থাকলো রেমিনিক। এক চুল নড়ার শক্তি পেল না। ফটোর পেছনের মেয়েটার নাম লেখা রয়েছে এমিলিয়া। ঠিকানাও আছে। তার মানে ভাবলো রেমিনিক, বেলেডোনার নাম বদলেছে। তার মন ঠিকই গিয়েছিল, বরাবর কাছে পিঠে ছিল সে। কিন্তু আশ্চর্য, তার চোখে একদিনও পড়লো না। মনে মনে হাসল রেমেরিক। বেলেডোনার বয়স এখন 21 বছর, কিন্তু ফটো দেখে মনে হয় 30 পেরিয়ে গেছে। সেই ভরাট মুখে হাড় গজিয়েছে, গোলাপের পাপড়ির মতো ঠোঁট এখন বিবর্ণ, পটল চেরা চোখ এখন আধ বোঝা ঢুলুঢুলু। ফটোটা ছুঁড়ে মেঝেতে ফেলে টেবিলে মাথা ঠুকতে লাগলো রেমেরিক। চোখ মুখ বিকৃত করে অনেকক্ষণ ধরে ফোপালো। অজিটানের মার কাছে যাচ্ছে রেমেরিক। অর্ধেক রাস্তা থেকে ফিরে এলো সে। একথা কি করে বলবে মাকে? নিজের আস্তানায় নয়, ফটোর পিছনে লেখা ঠিকানা ধরে নেপলসের সবচেয়ে বড় বেশ্যাপাড়ায় চলে এলো সে। নম্বর মিলিয়ে ছোট্ট একটা ঘরের সামনে দাঁড়ালো। চোখ দুটো টকটকে লাল, উস্কো খুস্কো চুল, হাত পা কাঁপছে। মাত্র সন্ধে, এর মধ্যে খদ্দেরদের ভিড় জমে উঠছে গলির ভিতর। দুবার হাত উঠিয়েও নামিয়ে নিল রেমেরিক। নক করতে পারলো না। এই এলাকায় কেউ তাকে চেনে না। এভাবে আরো কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলে উপদ্রব ভেবে দালালরা ঘাড় ধরে পাড়া থেকে বের করে দিতে চাইবে। তৃতীয়বারের চেষ্টায় নক করতে পারলো রেমেরিক। আওয়াজ হলো, কিন্তু এত আস্তে যে ভেতরে কেউ থাকলে শুনতে পেয়েছে কিনা সন্দেহ। খানিক পর দরজা খুলে গেল। টলতে টলতে এক প্রৌঢ় বের হয়ে এল। রেমেরিককে ধাক্কা দিয়ে পাশ কাটল সে। সস্তা মদের গন্ধ ঢুকলো তার নাকে। কে গো, নতুন মনে হচ্ছে। ঘরের ভেতর থেকে আওয়াজটা এলো। এত সেই পরিচিত কণ্ঠস্বর, আগের চেয়ে ভোতা সুরটা অশ্লীল। অন্ধকারে দাঁড়িয়ে দর দর করে ঘামতে লাগলো রেমেরিক। টলতে টলতে দেড় করে এসে দাঁড়ালো মেয়েটা। আলু থালু বেশ, এলোমেলো চুল, ঠোঁট জোড়া ফুলে আছে, চোখে নগ্ন হবা। এ কে? একে তো রেমেরিক ছিল না। ছিল দৌড়ে পালায়, কিন্তু নরাশক্তি হারিয়ে ফেলেছে। বেলেডোনা, বিড়বিড় করে বলল রেমেরিক। সাপ দেখার মতো আটকে উঠল বেলেডোনা। কে? দ্রুত পিছিয়ে দিয়ে দরজার কবাট আঁকড়ে ধরল সে। চোখ জোড়া বিস্ফোরিত হয়ে উঠেছে, দৃষ্টিতে রাজ্যের অবিশ্বাস। ছায়া থেকে আলোয় সরে এলো রেমেরিক।
আরেকবার শিউরে উঠল বেলেরোনা। ভাই বোন পরস্পরের দিকে তাকিয়ে থাকলো। ভাইয়ের চোখে কান্না, বোনের চোখে আতঙ্ক। চলো বাড়ি যাবে, অনেকক্ষণ পরে কথা বলতে পারলো রেবেল। বেলেরোনার চোখে পলক নেই, সারা শরীর থরথর করে কাঁপছে। নিঃশব্দে শুধু মাথা নাড়ল সে। ইতিমধ্যে ওদের দিকে চোখ পড়েছে লোকের। পথ চলতে চলতে থমকে দাঁড়াচ্ছে কেউ কেউ। ভেতরে আয়, অস্ফুট বলল বেলেরোনা। মাথা নাড়ল রেবেল, ভেতরে যাবে না সে। কিন্তু তারপরে কি মনে করে এগোলো। ঘরের মাঝখানে থেমে ঘুরল সে। দরজা বন্ধ করে রেমেডির দিকে ফিরল, বলল না। বসবি না? কেমন আছিস তোরা? মা মা কেমন আছে? গেলেই দেখতে পাবে, বিড়বিড় করে বলল রেমেডি। বোনের দিকে তাকিয়ে থাকতে পারলো না, দেয়ালের দিকে তাকালো। নগ্ন অর্ধনগ্ন মেয়ে লোকের ছবি সাটা দেয়াল। চোখ নামিয়ে নিল সে। তা হয় না, ছোট্ট করে বলল বেলনা। চমকে উঠল রেমেডি। মানে? আমার আর ফিরে যাওয়া সম্ভব না। বিস্ময় আর আতঙ্ক কাটিয়ে উঠেছে বেলনা। তার চেহারা একটা পাথরের ভাব লক্ষ্য করে ঘাবড়ে গেল দেবে। কেন? সে তুই বুঝবি না, বলল বেলনা। ওরা কেমন আছে বললি না? আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, জেঁদে সুরে বলল রেবেল। লক্ষ্য করলো দরজার পাশের দেয়াল ধরে দাঁড়িয়ে আছে বেলনা। দেয়াল থেকে হাতটা একবারও নামায়। পাগলামি করিস রে, শান্ত হয়ে বলল বেলনা। এগিয়ে এলো সে, একটু খোঁড়াচ্ছে। চেয়ারের পিঠ খাটের স্ট্যান্ড ধরে কয়েক পা হাঁটলো। তারপর বসলো বিছানা। তার পা দুটো দিকে চোখ পড়লো রেমেডিকে। জুতা পরে আছে বেলনা। পাগলামি বলছো কেন? ফিরে যেতে অসুবিধা কি? রেমেডির দিকে তাকিয়ে থাকলো বেলনা। কোনো জবাব দিল। হঠাৎ একটা হাত ভাইয়ের দিকে তাকিয়ে বাড়িয়ে দিয়ে বলল, আয় কাছে বস। নড়ল না রেমেডি। তোমাকে এখনই আমার সাথে যেতে হবে। আয় না, বস। আবার কাছে রাখতে পারেন। তুমি যাবে কিনা বলো। মা কেমন আছে রে? ভালো। তুমি না গেলে আমি এখান থেকে যাব না। ইসো পড়াশোনা করছে, বলল রেমেডি। এতদিন কোথায় ছিলে তুমি? কত খুঁজেছি তোমাকে। জানি, বেলুন ঠোঁটে স্নান হাসি। জানো তোমার, বলল রেমেডি। রাস্তায় রাস্তায় ঘুরতাম, তোকে দেখতে পেলে গা ঢাকা দিতাম। মেয়েদের কাছে শুনতাম বেলেরোনা নামে একটা মেয়েকে খুঁজছিস তুই। কেন? গলা বুঝে এলো রেমেডিকে। কেন? কেন সে তোকে বোঝানো যাবে না, বলল বেলেরোনা। আমাকে পালিয়ে বেড়াতে হবে রেমেডি। যদি না বসিস চলে যা ভাই, আর কখনো এদিকে আসবি না। না, হাসতে থাকবে বেরোনি। তুই সে আগের মতোই জেদে আছিস না, তাই না রে? তুমি না গেলে আমি জোর করে তোমাকে নিয়ে যাবো। রেমেডিকের দিকে আবার এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো বেরোনো। তোরা আমাকে ভুলতে পারিস নি না রে? কি বলবে রেমেডি? তার চোখ থেকে টপ টপ করে পানির ফোঁটা পড়তে লাগলো। নিজেকে সামনে নিয়ে শান্ত সুরে বলল, তোমার মালিককে, তাকে ডাকো। ক্ষতিপূরণ দিয়ে আমি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাব। আমি যেতে চাই না রেমেরিক। কেন? চিৎকার করে জানতে চাইল রেমেরিক। কেন? পায়ের জুতা খুলে ফেললো বেলেনা। দেখ, ঘা। বেলেনার দুই পায়ে তিনটে করে ছোট আঙ্গুল নেই। ডান পায়ের পাতাও ক্ষয়ে যেতে শুরু করেছে। কুষ্ঠ, চিনতে পারল রেমেরিক। এর আগেও দেখেছে সে। জল দুটো উঁচু হয়ে উঠল রেমেরিকে। আমরা তোমার চিকিৎসা করাবো। হুম, এ যেন সারে, বলে আবার জুতা পড়লো বেলেনা। এবার তুই যা রেমেরিক, বলল রেমেরিক। কবে থেকে? 3 বছর পেরিয়ে গেছে। ওষুধ? কি লাভ? ঠোঁট উল্টানো বলে না, সারা গায়ে ছড়িয়ে পড়েছে। কোথায় ওষুধ দেবে? অনেকক্ষণ আর কেউ কথা বললো না। ঠিক আছে, আমি আবার কাল আসবো। নিস্তব্ধতা ভেঙে একসময় বললো রেমেরিক, তুমি আমার কাছে থাকবে। একটা ফ্ল্যাট ভাড়া করবো, তুমি আর আমি থাকবো সেখানে। কারোর সাথে তোমার দেখা হবে না, কেউ কিছু জানবে না। এতে তোমার আপত্তি নেই তো? এ হয় না রেমেরিক। কেন হয় না? এই রোগ হয়েছে জানলে লোকে তোমাকে ঘৃণা করবে, এই তো তোমার ভয়। কেউ জানবে না, কারোর সাথে তোমার দেখাই হবে না। চুপ করে থাকলো বেলেনা। দরজার দিকে এগুলো রেমেডিক। দরজার কাছে এসে কি যেন মনে করে ঘাড় ফেরালো সে। দেখলো একটা হাত বাড়িয়ে দিয়েছে বেলেনা, যেন তাকে ছুঁতে চেয়েছিল। সে ঘাড় ফিরে তাকা শুরু করতে হাতটা তাতে নামিয়ে দিয়েছে। ধীরে ধীরে ঘুরলো রেমেডিক। ভাইয়ের চোখে ধরা পড়ে গিয়ে মাথা নিচু করে নিয়েছে বেলেনা। ছুটে গিয়ে বোনের গায়ের উপর আছড়ে পড়লো রেমেডিক। বেলেনার হাঁটুর উপর মুখ রেখে ডুকরে উঠল। তার মাথায় একটা হাত রাখলো বেলেনা। হাতের উল্টো পিঠে ফোটায় ফোটায় চোখের পানি পড়ছে। পরদিন বেলেনাকে নয়, তার লাশ নিয়ে সে কবর দিল রেমেডিক। রাতে বিষ খেয়ে আত্মহত্যা করেছে সে। 3 দিন কাজে বেরোনো না রেমেডিক। মা আর ভাইকে বেরোনোর কথা কিছুই জানায়নি সে। ঠিক করলো কোনোদিন জানাবেও না। আর দুটো সিদ্ধান্ত নিল রেমেডিক। এক, নারী ব্যবসার সাথে নিজেকে জড়াবে না। ডক এলাকায় কোনো বেশ্যাপাড়া তৈরিও হতে দেবে না।
2, কুষ্ঠরোগীদের জন্য একটা আশ্রম তৈরি করতে হবে। ঘর বাড়ি থেকে যাতে তাড়িয়ে দেওয়া হয়েছিল তাদেরকে ফিরে আসতে বলল রেমেডিক। খবর পেয়ে মাফিয়া নেতা ব্যাখ্যা দাবি করে প্রতিনিধি পাঠালো। তার সাথে দেখাই করল না রেমেডিক। লোক মারফত জানিয়ে দিল ডক এলাকায় বেশ্যা পাড়া হবে না। হইচই পড়ে গেল আন্ডারওয়ার্ল্ডে। কার এত সাহস এই নেতার আদেশ অমান্য করে? কে এই রেমেডিক? ঠিক এই সময় মাফিয়া নেতাদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব দেখা দেয়। রেমেডিকের ওপরওয়ালাদের আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছে। ধরাকে সরা জ্ঞান করতে শুরু করেছে কেউ কেউ। তেমাকে অনেকের মাটিতে পাই পড়ে না। গোটা দেশ জুড়ে মাফিয়াদের একটা কাঠামো থাকলেও দুই যুগ আগের মতো শক্তি আর নিরেট হয়নি এখন। দক্ষিণের প্রবীণ নেতারা তখনও সবখানে থেকে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে। শিল্প সমৃদ্ধ উত্তর আর রোমেও তারা সফল হলেও নেপলসে তারা সুবিধা করতে পারছিল না। ইটালির অবাধ্য শহর বলা হয় নেপলসকে। এখানকার ক্রিমিনালরা সবার চেয়ে এক কাঠি ভাড়া। প্রবীণ মাতব্বররা সবশেষে নজর দিল নেপলসের দিকে। ক্ষমতার ভাগ নিয়ে দুটো দলের লড়াই শুরু হলো নেপলসে। যে কোনো একটা পক্ষ নিতে হবে রেমেডিককে। এই পক্ষ নিতে গিয়েই জীবনের প্রথম ভুলটা করে বসল সে। গিডি নোচি নামে এক লোকের পক্ষ নিল সে। ডন নোচি নারী ব্যবসা পছন্দ করে না, বেশ্যাদের প্রতি চিরকাল সহানুভূতি দেখিয়ে এসেছে। তার এই গুণের জন্য রেমেডিক তার সাথে হাত মেলাল। কিন্তু নোচি বুড়ো, প্রায় অথর্ব, বহু বছর জেল খেটে আত্মবিশ্বাস কমে গেছে তার। ফলে যুদ্ধ চালিয়ে যেতে পারলেও রেমেডিকার দলের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। নিচু স্তরের কর্মী বলে রেমেডিকের দলকে সামনে থেকে লড়তে হলো। মাস কাটল না, দলের অর্ধেক সদস্য হয় খুন হলো, না হয় দল ছেড়ে পালিয়ে গেল। শটগানের গুলি খেয়ে আহত হলো রেমেডিক। হাসপাতালে শুয়ে কাতরাতে লাগলো ব্যথায়। ওদিকে তার আশা ভরসার উদ্ধার কথা গিরিনচি ক্লান্ত এবং অসতর্ক ফিটো মিষ্ট খেতে বসে এক রেস্তোরাঁয় খুন হয়ে গেল। শোনা কথা, পুলিশ থেকে তার মুখ থেকে তার ভাজা মাছ বের করে নিয়ে আসে। আততায়ীকে দেখতেই পায়নি নচি। শটগানের গুলিতে তার বুক গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এ পর্যায়ে ঘুম ভাঙে পুলিশের। দাপট দেখাবার জন্য রাস্তায় নেমে আসে তারা। খবরের কাগজগুলো আর রাজনীতিকরা এসবের বিহিত দাবি করে বসে। শেষ পর্যন্ত বিজয়ীদের মধ্যে একটু শান্তি আলোচনার ব্যবস্থা হবে। মাফিয়াদের তরফ থেকে উদ্যোগী হলো ডন আতুনি বেরলিঙ্গার। সরকার পক্ষে আলোচনায় বসলো পাবলিক প্রসিকিউটর। প্রমাণ আর সাক্ষী জোগাড় হলো। নিচু স্তরে কিছু লোকজনকে ধরে হাজতে পড়ল পুলিশ। ভিটেল আর আমেরিকা থাকলো তাদের মধ্যে। বিচারে 2 বছরের জেল হয়ে গেল তার। জেল থেকে ছাড়া পাবার পর 2 মাস ঘা টাকা দিয়ে থাকলো রেমেডি। আর আমি জেলে যাব না, নিজের কাছে প্রতিজ্ঞা করলো সে। ঠিক করলো মাস্তানি ছেড়ে দিয়ে দেখবে সৎভাবে বেঁচে থাকা যায় কিনা। মার নামে কেনা বাড়িটা খালি পড়ে ছিল, ঠিক করলো ওটাকে বোর্ডিং হাউস বানানো। গত 2 বছরে শহরে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে আতুলিন বেরলিঙ্গার। তার দলে কুখ্যাত সব মাস্তানরা ফিরেছে। পুলিশ আর স্থানীয় সরকারের প্রভাবশালী অফিসাররা এখন তার পক্ষে। রেমেডিক বুঝলো তাকে আবার নতুন করে শুরু করতে হলে বেরলিঙ্গারের অনুমতি লাগবে। নেপলসে আত্মপ্রকাশ করলো সে। বেরলিঙ্গারের সাথে দেখা করার চেষ্টায় থাকে। বেরলিঙ্গার তখনও যুবক, মাত্র 35 বছর বয়স। আধুনিক চিন্তাভাবনা নিয়ে অল্প যে কজন নেতা উঠে এসেছিল সে তাদেরই একজন। রক্তপাত ঘটিয়ে ক্ষমতা এলো বটে, কিন্তু চারিদিকে একটু গুছিয়ে নিতেই বাস্তববাদী ব্যবসায়ী দৃষ্টিভঙ্গি গ্রহণ করল সে। বুঝলো তার ক্ষমতার পূর্ণ সদ্ব্যবহার করতে হলে গোটা দেশের মাফিয়াদের নেতাদের সাথে তার সমঝোতায় আসতে হবে। সহযোগিতার প্রস্তাব দিয়ে সব বড় শহরে প্রতিনিধি পাঠাল সে। পার্লামো থেকে দূত এলো তার কাছে। প্রভাব বলয় ক্ষমতায় আওতা নির্ধারণের জন্য মিটিং বসার আমন্ত্রণ জানানো হলো তাকে। পোপ নির্বাচনে যে গোপনতা রক্ষা করা হয় সেসব মিটিংয়ে আলোচনা তেমনই গোপন রাখা হয়। কার কতটুকু ক্ষমতা, প্রভাব বলয়ের বিস্তৃতি ইত্যাদি মত বিরোধ আর দ্বন্দ্ব দেখা গেল, কিন্তু নতুন কোনো রক্তপাত ঘটল না। কালব্রিয়ার পুরানো ঐতিহ্যের অনুসারীরা কোদ ধরে বসল। আধুনিক শিক্ষা শিক্ষিত মিলান আর তুরিনের বসরা যেন কোনোভাবে অতিরিক্ত ক্ষমতার অধিকারী না। সবচেয়ে বেশি শোরগোল তুলল নেপলস আর রোমান নেতারা, কারণ গত কয়েক যুগে তারা অবহেলা করা হয়েছে। তারা সবাই একমত হলো যে গোটা দেশ জুড়ে শক্তিশালী একটা কাঠামো থাকা দরকার। নেতাদের নেতা একজন থাকতে হবে যার ক্ষমতা হবে সবার চেয়ে বেশি। উত্তরের নেতারা কালিব্রেনিদের মধ্যে থেকে কাউকে চায় না। কালিব্রেনিরা উত্তরে কাউকে মেনে নেবে না। রোমের ডন পেস্কাকে নরম বলে রায় দেয়া হলো, আর রেলিঙ্গারের বয়স কম। এ ধরনের পরিস্থিতি যা হয়, একটা আপোষ হয়ে আসতে হলো সবাইকে। মিটিং আহ্বান করা হয়েছিল পার্লামো থেকে। পার্লামোর নেতা ডন পাকালাকে সাময়িকভাবে নেতাদের নেতা হিসেবে দায়িত্ব পালন করা হবে।
লোকটি মাঝারি আকৃতির, ঝানু একজন কূটনৈতিক। কেউ জানত না তার একটা প্রতিজ্ঞা ছিল, পার্লামেন্টকে ক্ষমতার উৎস হিসেবে প্রতিষ্ঠা করা। লক্ষণগুলো দেখে ঠিক কি করতে আছে পরিষ্কার রাখতে আজ করতে পারে সে। উপস্থিত কেউই তার কূটনৈতিক চাল পছন্দ করতো না। রাজনৈতিক দেশে তার অতিরিক্ত মাখামাখি সন্দেহ চোখে দেখা দেয়। কিন্তু কেউ ঘূর্ণাক্ষরে বুঝতে পারেনি ডন বাকালা তার কূটনৈতিক চাল চেলেই আগামী 8টা বছর সবার মাথার উপর ছড়ি ঘোরাবে। সবাই কথা খুশি হলো, বেশ লম্বা সময়ের জন্য শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট সবার জন্য সেটা বিরাট লাভ হয়ে দেখা দেবে। আতুরি বেরলিঙ্গার সাদর সম্বর্ধনা পেয়ে মুগ্ধ হলো রেবেরি। তার অফিস দেখে প্রভাবিত হলো সে। সম্পূর্ণ ব্যবসায় শুধু দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছিল একটা। 2 বছর আগে দৃশ্যতা সত্যি অতীতে একটা কলঙ্ক আছে মাত্র, যা ঘটবার ঘটে গেছে, ঘুরে যাওয়াই ভালো, আশ্বাস দিয়ে বলল বেরলিঙ্গার। পরিস্থিতি এখন বদলে গেছে। আরে না, রেমেরি নতুন করে ব্যবসা শুরু করলে কেউ তাকে বাধাতে প্রশ্নই ওঠে না। তবে বিরোধী পক্ষ রেমেরিক আর তার দল ছিল সবচেয়ে বিপজ্জনক। বেশিরভাগ ক্ষয়ক্ষতি ওদের দ্বারাই ঘটছিল। সেই রেমেরিককে ব্যবসা করে খেয়ে পড়ে বাঁচতে হবে। বেরলিঙ্গার ছিল লোকই না। পার্লামেন্ট থেকে নির্দেশ ছিল আঞ্চলিক গোলযোগ একবার কমিয়ে ফেলতে হবে। অতীত ঘটনার জের ধরে কোনো খুন খারাপই চলবে না। বেরলিঙ্গারের তখন এতটা ক্ষমতা বা সাহস হয়নি যে ডন বাকালার বিরুদ্ধে সমাধান করে। সহজ একটা উপায় আবিষ্কার করে সে শুরু করলো রেমেরি। সময় আর সুযোগ মতো প্রোটেকশন প্রত্যাহার করে নেবে সে। যা করার তার কাছ থেকে পরিচিত পুলিশ হিসাব করতে পারে। বিচার বিভাগের সাথে তার দহরম মহরম আছে। রেমেরিককে লম্বা শুনানির জন্য জেলের খানি টানানো কোনো সমস্যাই না। একদিন রাত দুপুরে একটা টেলিফোন কল। কে ফোন করেছিল তাও জানা হয়নি রেমেরিকে। গিরিনোচের আতুরি বেরলিঙ্গার দুজনেই বাকিতে অস্ত্র আর গোলাবারুদ সরবরাহ করছিল ভিনসেন্ট গগল নামে এক লোক। নচি নিহত হয়, টাকা পাওনা মারা গেল, টাকা মার গেল গগলের, কিন্তু বিজয় বেরলিঙ্গারের কাছ থেকেও টাকা পেরোল সে। গগলকে সাধারণ একজন স্মাগলার মনে করে টাকাটা না দেওয়ার সিদ্ধান্ত নিল বেরলিঙ্গার। কেউ ঠকালে বা শত্রুতা করলে সরাসরি আঘাত করা গগলের সম্ভব নয়। কারোর সাথে প্রকাশ্যে বিরত জড়িয়ে পড়াও তার অপছন্দ। বেরলিঙ্গার টাকা এতে অস্বীকার করায় কোনো প্রতিবাদই করল না সে। শুধু ঘটনার উপর তীক্ষ্ণ নজর রাখলো আর অপেক্ষায় থাকল সুযোগের। অবৈধ অস্ত্রের যোগানদার হিসেবে নচি আর বেরলিঙ্গার দুপক্ষে দুজনকে চিনত গগল। এদের মধ্যে নচির দলে রেমেরিক তার দৃষ্টি পায়। রেমেরিক থেকে কোথায় উঠেছে তারপর কোথায় নেমে গেল সব খবরই জানা ছিল তার। নানা দেশে ব্যবসা আছে গগলের, সবখানে ঘুরতে ব্যর্থ হয়, তবু হাতে সময় পেলেই ইতালিতে ছুটি কাটাতে আসছে। আর এলেই সংশ্লিষ্ট সবার খোঁজ খবর নেয়। রেমেরিক সম্পর্কে আরো নতুন কিছু খবর পেল। বেরলিঙ্গারের সাথে দেখা করেছে রেমেরিক। আবার নতুন করে ব্যবসা শুরু করতে যাচ্ছে ছেলেটা। নিজের ব্যবসা বা ব্যবসা সংক্রান্ত সমস্যা নিয়ে বন্ধু মাসুদ সাথে কখনো আলোচনা করেনি কখন। তবে রানা কি ধরনের কাহিনী শুনতে পছন্দ করে সেটা তার জানা আছে। বেরলিঙ্গার টাকা দিতে অস্বীকার করার পর রানার সাথে দেশে বিদেশে অনেকবারই দেখা হয়েছে গগলের। কল্পচ্ছলে রানাকে সে রেমেরিকের কথা বলেছে। যাকে নিয়ে এত আলোচনা সে রেমেরিক কিছুই জানলো না, কিন্তু বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের এজেন্ট রানা, ইনভেস্টিগেশন চিফ মাসুদ রানা তার সম্পর্কে যা কিছু জানার প্রায় সবই জেনে। বিমুখ পরিস্থিতির সাথে এক লড়ে রেমেরিক অনেক উপরে উঠেছে, এটা রানার ভালো লাগে। মাফিয়া নেতার কাছ থেকে নারী ব্যবসা করার নির্দেশ পেয়েও সেটা অমান্য করার সাহস দেখিয়েছিল রেমেরিক। এই ঘটনা রানার মধ্যে একটা ছাপ ফেলে। কেন যেন রানার মনে হয়েছিল ওখানে একজন সৎ যুবক সুযোগের অভাবে সৎ পথে আসতে পারছে না। গগলের সাথে দেখা হলে কথা প্রসঙ্গ দিয়ে একবার জানতে চাচ্ছে ও তোমার সেই রেমেরিকের খবর কি। গগল একবার জানালো বেরলিঙ্গার তাকে ব্যবসা করার অনুমতি দিয়েছে, তবে আমার ধারণা সুযোগ মতো ঠিকই চমক মারবে সে। একটু চিন্তা করে রান্না বলেছিল কোনো সাহায্য লাগলে আমাকে জানিও। ছেলেটাকে আমার ভালো লেগেছে, ব্যাস এই পর্যন্ত। অনেক দিন গগলের সাথে দেখা হয়নি রান্না, রেমেরিকের কথা ভুলে গেছে। ব্যবসার কাজে আবার একবার মিলানে এলো গগল। বেরলিঙ্গার দলের ভেতর নিজের লোক আছে, তাকে ডেকে ভেতরের সব খবর সংগ্রহ করার সময় জানতে পারলো রেমেরিককে শাস্তি করার জন্য প্রোটেকশন প্রত্যাহার করে নিচ্ছে বেরলিঙ্গার। আজ রাতে বোর্ডিং হাউসে হানা দিয়ে পুলিশ। ইনফরমারকে বিদায় দিয়ে চিন্তা করতে বসলো গগল।
আমেরিকার প্রতি সহানুভূতি জাগলো তার মানে ভাবলো রেমেরিককে নিরাপদে কোথাও সরিয়ে নিতে পারলে বেনিগারটা চোট খাবে। তো রেমেরিককে কোথায় সরাবে সে? এই সময় রানার কথা মনে পড়ে গেল গগনের। মিলানে রানা ইনভেস্টিগেশনের শাখা আছে, কিন্তু ফোন করে সেখানে রানাকে পাওয়া গেল না। কোথায় পাওয়া যাবে ওকে তাও বলতে পারল না শাখা কোথায়। রিসিভার নামিয়ে রাখবে গগন। এই সময় অপপ্রান্ত থেকে জানতে চাওয়া হলো, মিস্টার রানাকে কি দরকার? না মানে রেমেরিক নামে এক যুবককে। আপনি কে বলছেন? নিজের পরিচয় দিল গগন। অপপ্রান্ত থেকে জবাব এলো, রেমেরিককে আমাদের ঠিকানা দিয়ে পাঠিয়ে দিন। বস তার সম্পর্কে অনেক দিনই আমাদেরকে নির্দেশ দিয়েছে। রেমেরিক এখানে পৌঁছাতে পারলে তার সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব আমাদের। এই প্রথম গগন উপলব্ধি করে গোটা ইউরোপ জুড়ে রানা ইনভেস্টিগেশন কেন এত নাম করেছে। দায়িত্ব যত নগণ্যই হোক, ছোট করে দেখবে না ওরা। রানার আচরণেও তার মনে শ্রদ্ধার একটা ভাব নেই। আমেরিকাকে সাহায্য করার প্রস্তাব দিয়ে সেটা ভুলে যায়নি। নিজের লোকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়ে রেখেছে। এরপর গগল ফোন করে রেমেরিককে। নিজের পরিচয় দিয়ে তাকে সে জানায় বেরিলিঙ্গারের প্রোটেকশন প্রত্যাহার হয়েছে। 1 ঘন্টার মধ্যে রওনা হচ্ছে পুলিশ। রেমেরিক জানতে চায়, আপনি কে বলছেন? একটা ঠিকানা দিচ্ছি, নিজের ব্যবস্থা নিজে যদি করতে না পারো, এই ঠিকানায় গেলে ওরা তোমাকে সাহায্য করবে। ঠিকানাটা জানিয়ে কানেকশন কেটে দিলে গগল। এরকম একটা বিপদের জন্য তৈরি ছিল না রেমেরিক। কয়েক মিনিট পাথর হয়ে বসে থাকল সে। বেরিলিঙ্গারের শত্রুর অভাব নেই। সম্ভবত তাদের কেউ ফোন করেছিল। যে পরে সাহায্য করতে যাওয়ার মনটা খুঁতখুত করতে লাগলো। ঠিকানার পর আরেকবার চোখ পড়ে বসে। এটা ইনভেস্টিগেটিং ফার্মের ঠিকানা। প্রতিষ্ঠানটার নাম সে অনেকের মুখে শুনেছে। বেরিলিঙ্গার তাকে ক্ষমা করেনি, এটা পরিষ্কার। তার কি করার আছে ভাবলো রেমেরিক। গা ঢাকা দিতে পারে, কিন্তু বেশি দিনের জন্য না। হয় বেরিলিঙ্গার নয় পুলিশ, শেষ পর্যন্ত তাকে খুঁজে ঠিকই বের করবে। লড়তে পারে সে, কিন্তু সেটা সম্ভব না। আরেক উপায় দেশ ত্যাগ করার। ডক এলাকায় বেরিলিঙ্গার লোকজন যার কাজ করছে তাকে সবাই চেনে। জাহাজে ওঠার আগে ধরা পড়ে যাবে সে। পাসপোর্টও নেই। আবার তাকে চলে যেতে হবে? না, তার চেয়ে ঠিকানা গিয়ে দেখবে সে। যদি ফাঁদ হয় মেনে নেবে, তখন কপালের লিখন। মাকে চিঠি লিখল রেমেরিক। সৎ একজন উকিলের ঠিকানা দিল চিঠিতে। লিখলে উকিলের মাধ্যমে বোর্ডিং হাউসটা ভাড়া দিতে হবে। এই 3 দিনে পাসপোর্ট এবং দরকারি আরো কিছু কাগজপত্র তৈরি হলো। তাকে প্রস্তাব দেওয়া হলো পৃথিবীর যে কোনো দেশে যেতে পারে সে, বেছে নিতে পারে যে কোনো ধরনের পেশা। এই ফার্ম তাকে বিনা ফিতে সম্ভব সব রকম সাহায্য করে। প্রশ্নটা চেপে থাকতে রাখতে পারি না। কিন্তু কেন? আমি তো তোমাদের কোনো উপকার করি, আমার জন্য এত কিছু? শাখা প্রধান মুচকে এসে বলেছে, আমাদের চিফের নির্দেশ, তার বিষয়ে আমি কিছু জানি না। এই উত্তরে সন্তুষ্ট থাকতে হলো রেমেরিককে। অনেক ধরনের চাকরির কথা বলা হলো তাকে। বডিগার্ড, সিকিউরিটি গার্ড, ইনফর্মার, ডিপার্টমেন্ট স্টোর চেকার, সেলসম্যান, মেসেঞ্জার, ভাড়াটে সৈনিক। যুদ্ধ কোথায়? রেমেরিককে বলা হলো, আগে ট্রেনিং নিতে হবে। ট্রেনিং শেষ হলে যেখানে খুশি ভাড়ায় গিয়ে যুদ্ধ করতে পারবে সে। আগ্রহ হয়ে উঠল রেমেরিক। সে দুর্বল, ভয় পালাচ্ছে। ট্রেনিং না একজন যোদ্ধা হতে পারলে মন্দ হয় না। তাহলে আলজিয়ার্সে যেতে হবে তাকে। ওখানে একটা ট্রেনিং সেন্টার আছে, ট্রেনিংকে সৈনিক বানানো হয়। কিন্তু সেই সাথে সাবধান করে দেওয়া হলো, এবারও কঠিন জীবন, প্রতি পদে মৃত্যুর ঝুঁকি আছে। গায়ে মাত্র না আমেরিক। মিলান থেকে নিরাপদেই প্লেনে চড়ে আলজেরিয়াসে চলে এলো সে। মিলান এয়ারপোর্টে বেরলিঙ্গারের একাধিক লোককে খুন করতে দেখল সে, কিন্তু ছদ্মবেশ নিয়ে থাকায় ওকে কিছু তারা চিনতে পারল না। ট্রেনিং সেন্টারটা মরুভূমির মাঝখানে। 1.5 মাসের মধ্যে নিজেকে খাপ খাইয়ে নিল আমেরিক। শুধু সে খাপ খাইয়ে নিল তাই নয়, সে আর তার ইনস্ট্রাক্টর দুজনে আবিষ্কার করল যুদ্ধ কৌশল দ্রুত রপ্ত করার একটা ব্যাপারে সে একটা প্রতিভা। একবার দেখিয়ে দিলে সে যে কোনো ড্রিল বা রণকৌশল খুব অনুসরণ করতে পারে সে। টার্গেট প্র্যাকটিসে সবাইকে ছাড়িয়ে গেল। তার তৈরি অ্যাম্বুশে
সম্ভাব্য সমস্ত ফ্যাক্টর বিবেচনার মধ্যে রাখা হয়। কোথাও কোনো খুঁত থাকে না। তার চিন্তাভাবনা অঙ্কের নিয়মে বাঁধা, ঝুঁকি নেওয়ার চরণে রক্তকোষে বের করে দিচ্ছে। এই ট্রেনিং সেন্টারে দুজন লোকের সাথে দেখা হলো রেমেরিকে। দুজনই তাকে ভালোভাবে চেনে, কিন্তু রেমেরিক তাদের একজনকেও চিনতে পারল না। একজন ভিনসেন্ট কগল আর একজন মাসুদ রানা। ট্রেনিং চলাকালে বেশ কয়েকবারই সেন্টারে এলো কগল। প্রতিবার আধুনিক যন্ত্রপাতি আর গোলাবারুদ নিয়ে এলো সে। আর রাখা হলো ট্রেনিং শেষ হয়ে যাবার পর ওদের বিদায় অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। অনুষ্ঠানের মতো 1 ঘন্টা আগে উপস্থিত হলো রানা। রেমেরিক লক্ষ্য করলো তাদের ব্যাচের 8-10 জন যুবক এই নতুন আগন্তুককে ঘিরে প্রবল উৎসাহে কুশলাদি জানতে চাইছে। প্রায় সমবয়সী সুদর্শন চেহারার এমন অদ্ভুত একটা আকর্ষণ আছে যে তৃতীয়বার না তাকিয়ে পারা যায়। প্রয়োজন ছাড়া কথা বলে না, সুযোগ পেলে একা থাকতে ভালোবাসে। কারো দিকে মাত্র একবার তাকিয়ে সে যেন তার অন্তরের অন্তঃস্থল পর্যন্ত দেখতে পায়। আগন্তুক সম্পর্কে প্রচন্ড কৌতূহল জাগলো রেমেরিকের, কিন্তু একে তাকে প্রশ্ন করে বেশি কিছু জানতে পারল না সে। শুধু জানলো আগন্তুক 9 জন যুবককে নিজের খরচে এখানে ট্রেনিং করতে পাঠিয়েছে। ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পর এখন তাদেরকে নিতে এসেছে। অনাড়ম্বর বিদায় অনুষ্ঠান শেষ হলো। তখনও রেমেরিক ঠিক করতে পারেনি কোথায় যুদ্ধ করতে যাবে সে। হঠাৎ আগন্তুককে দেখে সে সামনে দাঁড়ালো। বলতে পারলো, যুদ্ধ করতে কোথায় আমার যাওয়া উচিত? রোডেশিয়ায়, সাথে সাথে জবাব দিল রানা। কিংবা লেবাননে, যদি ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে চায়। আমার বন্ধুরা এখানে যারা ট্রেনিং শেষ করেছে, দুভাগে ভাগ হয়ে লেবানন আর রোডেশিয়ায় যাচ্ছে ওরা। তুমি যে কোনো একটা দলের সাথে ফিরে যেতে পারো। তোমার নামটা জানা হয়নি আমার, মাসুদ রানা। আর কোনো আলাপের সুযোগ হলো না রানাকে নিয়ে তার বন্ধু রেস্তোরাঁ এগিয়ে ঢুকল। পরদিন আরো 4 জনের সাথে রওনা হলো রেমেরিক, গন্তব্য রোডেশিয়া। উদ্দেশ্য মুক্তি পাগল কালোদের সাথে স্মিথ সরকারের শ্বেতাঙ্গ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ। সে যুদ্ধের স্মৃতি চিরকাল স্মরণ থাকবে রেমেরিকের। মুক্তিবাহিনীর মধ্যে একমাত্র শ্বেতাঙ্গ ছিল সে। তাতে করে আশ্চর্য সব সুযোগ সুবিধা ভোগ করার সুযোগ এসে চায় তার। বার কয়েক শ্বেতাঙ্গ সৈনিকদের হাতে ধরা পড়েও তাদের ভুল বুঝিয়ে নিজেকে মুক্ত করে আনে সে। 3 মাস পর মুক্তিবাহিনীতে যোগ দিল রানা। রেমেরিকের কৃতিত্বের খবর শুনে তাকে নিজের অনুযায়ী টেনে নিল। এখানেই পরস্পরকে চিনতে শুরু করলো ওরা। ধীরে ধীরে দুজনের মধ্যে গড়ে উঠল বন্ধুত্ব। রোডেশিয়া যুদ্ধ করার সময় সবাইকে তাক লাগিয়ে দিল রেমেরিক। তার মহত্ব, তার আত্মত্যাগ, তার বুদ্ধি, তার সাহস তাকে একটানে তুলে নিয়ে এলো রান্নার পাশে। কিংবদন্তির নায়কে পরিণত হলো সে। এমন কিছু ঘটনা ঘটল ব্যক্তিগতভাবে রেমেরিকের মধ্যে চিরঋণী হয়ে থাকতো রানা। আক্ষরিক অর্থে অবধারিত মৃত্যুর হাত থেকে রানাকে ছিঁড়ে নিয়ে আনলো রেমেরিক। সেরকম রানাও রেমেরিকে নতুন জীবন দান করল। নিজের প্রাণ নিয়ে তুচ্ছ করা শত্রু ঘাঁটি থেকে বন্দি রেমেরিকে উদ্ধার করে নিয়ে এল। পরস্পর সাহায্য করতে পেরেছে বলে বন্ধুত্বটা হলো, ব্যাপারটা তাও ঠিক নয়। চারিত্রিক কিছু মিল ছিল জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গিতে, রুচিতে, অরুচিতে, আহারে, বিহারে। রানার কোনো অহংকার নেই, রেমেরিকেরও নেই। শেখার আগ্রহ আছে রানা, রেমেরিকের জন্মগত। দুজনের কেউ অন্যায় সহ্য করতে পারবে না। ইতিমধ্যে রেমেরিকের সব কথা জানা হয়ে গেল রানার। মা আর ভাই কেমন আছে জানে না রেমেরিক। লুকিয়ে লুকিয়ে চোখের পানিতে বালিশ ভেজায়। একদিন বেলেডোনার করুণ পরিণতির কথাও জানলো রানা। জানলো আতুনি বেরলিঙ্গার রেমেরিকের সবচেয়ে বড় শত্রু। মুখে কিছু বলল না রানা, কিন্তু মনে মনে ঠিক করলো রেমেরিককে আবার তার সমাজে ফিরে যেতে সাহায্য করবে। তাকে সুখী দেখতে চায়। দেশের কাছে ঢাকায় ফিরতে হলো রানাকে। দেশ থেকে আবার বেরোলো রানা, চলে এলো ইটালিতে। কিন্তু রেমেরিক সে খবর জানলো না। ইটালিতে এসে মাফিয়া নেতারা কে কথায় কি অবস্থায় আছে খবর জানলো না। আতুনি বেরলিঙ্গার সম্পর্কে জানলো। হাতে আরো টাকার ক্ষমতা আসায় নিজের হেডকোয়ার্টার নেপলস থেকে রোমে সরিয়ে নিয়ে গেছে লোকটা। নেপলসের বিধাতা এখন অন্য এক দল, যদিও বেরলিঙ্গারই লোক সে। উত্তর থেকে এসেছে লোকটা। এখানকার অতীত সম্পর্কে তার বিশেষ কোনো আগ্রহ। মাফিয়া মহলে প্রভাবশালী 2-1 নেতার সাথে পরিচয় ছিল রানা। তাদের একজনের সাথে দেখা করলো। দীর্ঘ আলাপের পর রানাকে কথা দেয়া হলো পিটার রেমেরিক আবার নেপলসে ফিরে এসে বসবাস শুরু করলেন। বেরলিঙ্গার বা তার কেউ তাকে কখনো রকম বিরক্ত করবে না। তখন লেবাননে যুদ্ধ করছে রেমেরিক। তাকে নিয়ে আবার নেপলসে ফিরে এলো রানা। মার নামে কেনা বাড়িটা অক্ষতই আছে, চার্চকে ভাড়া দেওয়া হয়েছে। কুমারী মা তারা থাকে সেখানে। 25 জনের মার ভাইদের সাথে দেখা করতে করে রেমেরিকের সাথে রানা।
ওরা ভালো আছে সে খবর রান্নার কাছ থেকে আগেই পেয়েছিল এমিলি। রিসো তার ছোট ভাই, রোম ইউনিভার্সিটিতে শেষ বর্ষের ছাত্র। তখন ইকোনমিক্স পড়ছে সে। মার বয়স হয়েছে কিন্তু এখনো খটখট। ছেলের ফিরে আসা উপলক্ষে চার্চে গেল 12টা মোমবাতি জ্বালিয়ে দিয়ে। ব্যাস, এখানে আমেরিকা সৈনিক জীবনে ইতি হলো। এরপর মালটা এলো রানার সাথে বিয়ে করলো। বউ নিয়ে এখানে ফিরে এসেছিল। মস্ত একটা দীর্ঘশ্বাস ফেলল এমনি। কি হতে পারতো, কি হয়ে, জীবনটা কি।